ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে অনার্সে যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারে আগামী সেমিস্টারে তোমাদের সাজেশানের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমাদের যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে এবং তোমরা 5 মার্কস এবং 20 মার্কসের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। তোমাদের কিন্তু উভয় সাজেশানটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশনগুলো আলোচনা করছি। প্রথমে 20 মার্কসের যে আমি প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল। ঠিক আছে, 20 মার্কসের প্রশ্ন বিভিন্ন এক্সামে এসে থাকে। তোমাদের কিন্তু আগামী সেমিস্টারের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে রেডি করবে। 2 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে ভিভিআই প্রশ্ন, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি দেখো, যেটা দিয়েছি আমি, রায়তওয়ারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এই যে প্রশ্নটা পড়বে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি একেবারে ভিভিআই প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্কস প্রশ্ন, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা দিয়েছি আমি 5 নম্বরের, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো, এটি কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল। অনেক সময় কিন্তু অবশিল্পায়ন 5 মার্কসেরও এক্সামে প্রশ্ন এসে থাকে, হয়তো এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, অবশিল্পায়ন সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, তাই তোমরা কিন্তু এটা 20 মার্কসে ভালো করে করবে। আশা করছি তা 5 মার্কসের প্রশ্ন আসলেও তোমরা লিখতে পারবে। 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছি একেবারে ফার্স্ট চয়েসে প্রশ্নটা তোমরা ভিভিআই হিসেবে করে রাখবে। ঠিক আছে, মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো, নাহলে 1857 সালে অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা রেডি করবে। ঠিক আছে, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে রেডি করবে। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, আমি কিন্তু স্টার মার্কস দিয়ে রেখেছি, এই প্রশ্নটা ভালো করে রেডি করে। পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি, 9 নম্বর যে প্রশ্নটি আমি দিয়েছি, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। ঠিক আছে, 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন আমি দিয়ে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও ইবুক বা পিডিএফ আকারে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের এই নোটসগুলো শেয়ার করে দেবো। তাহলে তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক আমাকে মেসেজ করতে পারো। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল, এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত, হায়দার আলী, টিপু সুলতান এবং এই প্রাচ্যবাদ হিতবাদ, এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8, 10 এবং 11 তোমরা কিন্তু এই 3টে প্রশ্ন ভালো করে ফলো করবে। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ওহাবি কাদের বলা হতো, এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে যেতে পারো 5 মার্কসের প্রশ্ন আসলেও লিখতে পারবে। অনেক সময় 5 মার্কসের প্রশ্ন আসে ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, তাই এই প্রশ্নটাই তোমরা ভালো করে রেডি করে চলে যাবে। তাহলে যদি 5 মার্কসেরও এক্সামে প্রশ্ন আসতে থাকে তাহলে তোমরা লিখতে পারবে। 13 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 সালে বিদ্রোহের চরিত্র নতুবা মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের এক্সামে। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এবং 14 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 15 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো, 1757 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং লাস্ট 20 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলো আলোচনা করো। এই 16টি প্রশ্ন আমি 20 মার্কসে দিয়েছি, তোমরা কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করে নাও। এছাড়া তোমাদের এক্সামের আগে আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পোস্ট করব, তার আগে কিন্তু তোমরা ডিটেলস সহকারে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। ঠিক আছে, এবার আমি কিন্তু 5 মার্কসের সাজেশনগুলো তোমাদের মধ্যে শেয়ার করছি। 5 মার্কসের যে প্রশ্নটি প্রথমে দিয়েছি, প্রাচ্যবাদ কী বা প্রাচ্যবাদ বলতে কী বোঝো। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1765 সালের দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী ছিল। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, উডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল।
4 নম্বরে দিয়েছি সম্পদের নির্গমনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এর গুরুত্ব পর্যালোচনা করো। 6 নম্বরে দিয়েছি মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু ভালো করে করবে। পরবর্তী প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কী ছিল। তারপরে দিয়েছি বাংলার অর্থনীতিকে 1770 সালের মন্বন্তর কিভাবে প্রভাবিত করেছিল। 9 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি একেবারে ভিভিআই প্রশ্ন, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়। 10 নম্বরে দিয়েছি লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। 12 নম্বরে দিয়েছি মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল। 13 নম্বর যে প্রশ্নটি দিয়েছি বাংলায় সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের অবদান কী ছিল। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, বাংলায় সাংস্কৃতিক ইতিহাসের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের গুরুত্ব লেখো। একই প্রশ্ন, অ্যান্সার একই হবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে। 14 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বরে দিয়েছি পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের প্রতিবন্ধকতা উল্লেখ করো। 16 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল। 17 নম্বরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন। তোমরা যেহেতু সিসিএফ সিলেবাস নতুন সিলেবাসে এক্সাম দিচ্ছ, তাই তোমাদের সাজেশনটা একটু বেশি হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে করবে। এই প্রশ্নের বাইরে তোমাদের এক্সামে প্রশ্ন আসবে না। ঠিক আছে, তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে নিও। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি দেখো, সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। এটা একবার রিপিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এর প্রশ্নটা আমি কিন্তু আগেও দিয়েছি। 19 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, কৃষির বাণিজ্যিকীকরণ কীভাবে ভারতীয় কৃষক শ্রেণীকে প্রভাবিত করেছিল। এবং তারপর যে প্রশ্নটি দিয়েছি দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে আমি তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসের সমস্ত প্রশ্নের সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু একে একে এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো রেডি করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। এছাড়া তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে নোটসগুলো শেয়ার করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।